হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখলেন। 3টা ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো। হেমলতা রাগ হলো না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্ন শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না, পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নাই। আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেলেন, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মোর্শেদ আসলেন। কি হয়েছে? ডাক্তারে লাহারি ঘরের একটা জানলা করে দাও। মেয়েদের চৌকির পাশে কাঠ আছে, মুরগির খোপের কাছে। কি জন্য? আমি চাইছি তাই। না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কও কেন? আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবে কেন? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখের ব্যাটা ছাড়া। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগ ধরলে লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানলা করলেন। পদ্মজা পূর্ণ হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট্ট পর্দা টাঙিয়ে দেন। রুম থেকে বাইরে দেখা যায়, কিন্তু জানলার ওপাশে কে আছে বাইরে থেকে দেখা যায় না। সন্ধ্যার মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সগাল্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার 2 বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতে পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ নেই, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যি সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানলার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ছুরি ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের ফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্ম কর্ণ খাতে নামিয়ে মেহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতা বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতি ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলেন, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে জ্বলে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ বুঝে, সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি। আমাদের আম্মার চোখ দুটো গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকার সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখতে প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণের উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু বলছেন। পূর্ণা বল, হতে পারে। কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকলো। হেমলতা চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে এই সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছে। কত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাদের সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ নিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে।
আর গর্বের সন্তান, আর সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার ঘাড়েই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখ। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্র ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্র। লাহিড়ি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি উঠে বসেন। দুই চৌকির মাঝখানে পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ফেলেন। পায়ের আওয়াজ একদম পাশেই শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটতে পালালো। আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো। রাতভর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বর্ষা স্নানের স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে হলো, পড়া একদম সহ্য হয় না। পড়া থেকে উঠে বসে সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল। সাথে সাথে ঘুম মারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠলো না। এদিকে স্কুল যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উৎকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমালো? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নিঘাত মার খাবে। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানে পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টি মাখা সকাল, তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এজন্য ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে যাবে। এদিকে পদ্মজা ডেকে যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়েছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করেছে। একটা মানুষ এত ডাকাডাকি কি করে না জেগে থাকতে পারে? সে নিকষকম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতার হাতে পাশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটল। পূর্ণা মুখে বিরক্তি আওয়াজ তুলে আবার ঘুমিয়ে তলিয়ে গেল। তুষার পদ্ম ও মারের যোগ্য, পিঠি ওর ঘুম ছুটাইতে হবে। পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না। দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোলার একটু বাড়ি দিলেন। প্যাচ করে আওয়াজ হলো। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধহয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো। চোখ খুলতে যদি দেরি হয়ে যায়। এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকিয়ে হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতিকণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ চেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুল যেতে হবে না। বাড়ি থেকে 2 কোষ দূরে স্কুল, আম্মা নিশ্চয়ই যেতে দেবেন না। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো, আম্মা মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেঘ কী করলো তোকে, যাবি স্কুলে? হেমলতা চলে যেতেই পূর্ণা ভুরু কুঞ্চন করলো। থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবার পিটানি খাবি। পূর্ণা বিরক্ত নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিন। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীন বৃষ্টি হচ্ছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতো নিয়ে পা টিপে টিপে হাঁটছে। পিছলে পরে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি পড়ল। পদ্মজা পথের বাস থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল 3টি। 3 বোন কচু পাতা মাথায় আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করে, ধ্যাত, ভিজে স্কুল গিয়ে লাভ কি আপা? দেখ পায়জামা হাঁটু অব্দি কাদা, আর বৃষ্টির পানি দিয়ে কী হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলো, বুঝতে পারছি না, কী করবো? স্কুলে যাব নাকি বাড়ি ফিরে যাব? আবার বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবলো। এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? আগারটা স্কুলে যেতেই হলো। স্কুল ছুটির আগে বৃষ্টি পুরোপুরি থামেনি। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগেই ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আব্বা আসছিল স্কুলে? হ্যাঁ আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথে তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন?
তার এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা পড়ে যাবে, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ল। পদ্মজা আটকে উঠল। পূর্ণা পা নিমেষে ব্যথা টান টান করে উঠল। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করছে। পদ্মজাকে আঁকড়ে ধরে উঠতেও পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে, মুচকেছে বোধ হয়। ঠিক আছে, হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ গুড়ি গুড়ি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণ পা সোজা করার শক্তি পাচ্ছে না, পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এমন বলিস না, মায়ের ব্যথার কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে, তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে যাবে। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্টটা হচ্ছে, আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল, চকিত চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণার কলেজে পানি এলো। মনে হলো মাকে দেখে ব্যথা অনেকটাই কমেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিচ্ছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বলেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করার কাপড় দিতে এসেছিল। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতে কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন 2টো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটোকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসলে দেরি হতো, তাই তিনি ক্ষেতের পথ ধরে আসলেন। পূর্ণার ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিট মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা, লিখন সহ আরও 2 জন। তারা মাতব্বরের বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা, পদ্মজা তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামালো। লিখনের নজরে ব্যাপারটা আসতে সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখ মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। 2টো বালিশের উপর পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছি হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়েকদিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখ তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুল যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবাই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাচুমাচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হয়নি। বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটা শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু, ভিক্ষুক, অসহায় মানুষকে কে মারল? এমন মানুষের শত্রু থেকে, এমন শত্রু যে একদম মেরেই ফেলল। হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন শুনলেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারে ওই ঘটনা। আস্তে আস্তে সব খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বররা মুন্নার ভার নিতে চেয়েছিল, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না প্রেমা? মুন্না প্রেমার সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে। হেমলতা ব্যাপারটি বুঝতে পেরেছেন। পদ্মজাকে বললেন, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে, 2 জনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়েকদিনই মিশে যাবে 2 জন। পূর্ণার ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা। মুন্না ঘুমিয়ে। মুন্না খুব কেঁদেছে। এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা
মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে, তাহলে ওর নাম প দিয়ে হবে, তাই না আম্মা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণ অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কী হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকেন। গহীন অন্ধকার, আজ বোধহয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ পাচ্ছেন। তখন ঘরে মোর্শেদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে সাহস ছিল। আজ মোর্শেদ নাই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু কিছুক্ষণ হলে কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটনি গেল। কাদামাটির ছপছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকার পরিষ্কার নয় মুখ, আন্দাজে ছুরি মারেন হাতের লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের উপর। পিছনের জন দৌড়ে পারল। লোকটি আত্মনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না হেমলতার জন্য। হেমলতা দ্বিতীয় লাঠির দ্বারা আবার আঘাত করলো। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন সবাই। টর্চের আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল। শুটিংয়ের দলকে তিনি আজই বের করবেন। তবে শান্তি। পদ্মজা, মুন্না, প্রেমা বেরিয়ে আসেন। পূর্ণ ঘরেই ছিল। পদ্মজা ডিরেক্ট আব্দুল জাহেদকে দেখে চমকালেন। তখন কোত্থেকে আগমন ঘটল মোর্শেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এড বক্স আনতে। লিখুন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপালে ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হয়েছে। হেমলতার লাঠিতে এক হাতের ভর নিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। লিখন প্রশ্ন করলো, কি হয়েছে? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বলেন, এই অসভ্য লোক আর 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখলেন। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলেন, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গমগম হয়ে উঠল। আমি আজই প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করে দৃঢ় স্বরে, মিথ্যে বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করলো না। তককে তককে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায়, সিনেমার শেষ অংশটুকু বাকি, শর্ত অনুযায়ী আরও 10 দিন। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করল। হেমলতা জবাব দিলেন, আমার 3টি মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকলেন। এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিন্তিত পারেনি। এর পরদিন সন্দেহের তালিকা থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহেরি ঘরের পাশে হেঁটছিল। লাহেরি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধানতা বসে আবুল জাহেদ কাদা পাখা জুতো তুষের স্তূপে পড়ে যায়, ফলে জুতোয় তুষ লেগে যায়। এরপর হেমলতার বাড়ির বারান্দায় জুতো জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতোর ছাপ। সেই জুতো যখন আবুল জাহেদ পড়ল, তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হলেন। শুটিংয়ের দলের মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলো। এরপর সবাই মোর্শেদকে ধরলো। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হলো। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেল। টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটো জল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পটিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, মুন্নাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজনে মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। আমাকে তুই আম্মা ডাকবি।
আমাদের আব্বা আম্মা আজ থেকে তোর আম্মা আব্বা, বুঝেছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ্যাঁ বুঝেছি। হেমলতা রান্না রেখে উঠে আসলেন। মুন্নাকে বললেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্মা আপা যেভাবে বলবে বলে। কইয়া মানে? পদ্মজা বললেন, কইয়া মানে না, বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বলল, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। মুন্না রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না। হ্যাঁ ছুটু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলো, বল যে জি ছোট আপা। মুন্না পদ্মজার মতোই করে বলল, জি ছোট আপা। পদ্মজা হাসলো। মুন্না মৃদু হেসে বলল, তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারা? নাম পাল্টাই দিলা ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ে, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। মুন্না বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে বলল, হ। এই জন্য তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ্যাঁ মনে রাখাম। বল, আচ্ছা মনে থাকবে, আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতে হাজরা এলো, সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিত করে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছে। গাছে আর একটি ছিল, ঘরে চিংড়ি মাছ আছে, প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজরাও চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও ফিরিয়ে দেন না হেমলতা, আজও দিলেন না। তিনি হাজরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলে তাই পেল না। মনের দিক কি উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝে কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করেছেন, মনে হচ্ছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হয়েছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এই জন্য কেউ অবাক হয়নি। বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললে, একটা গল্প শোনা, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের ভাষা ভুল ধরিয়ে দিয়ে বলল, হুনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে বলল। এরপর হেমলতা বলল, শোনা আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগার ছোঁয়া লেগে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে দিলেন। আমাদের একদিন মরতে হবে তো জানিস? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ল, কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিল। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটো জল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতা জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বলল, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট, খুব আদরের তাদের। ছোট্ট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসে। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলা, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের যিনি মালিক তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদে ইমাম মিলে দাফন করেছিল। বুঝছিস তো প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে, খুব মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্নে দেখে যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আজ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়েছে। জাহান্নামের থেকে বাঁচতে আমাদেরকে অনেক ইবাদত করা উচিত, আর তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি, আমি দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলে, দিয়ে দিলাম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখছিস তো? হ্যাঁ দেখেছি। সে খুব গরিব, বাড়িতে বাচ্চা
আচ্ছা ছোট এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি এখন তোর মন খারাপ? লাউটা তুমি দিছো, তাই যে আমার আগুন থেকে বাসায় লাউটা লাউটা আমি দিলেও তোর জন্যই ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপর খুব গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবে আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠটা আর প্রশ্নটা শুনে হেমলতা, পদ্মজা, পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছে, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে উত্তর দিচ্ছেন। প্রান্ত হুট করে হেমলতা থেকে চোখ সরে হেমলতার উপরে বসে। মা হাসলে সন্তানের বুকে যেন আনন্দের ঢেউ উঠে। তা কি জানেন, পদ্মজার আদর্শ তার মা, সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ, শুটিংয়ের দল খুব ব্যস্ততা, সব কিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে হুট করে করা হয়েছে। লিখন উঠানের চেয়ারে নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো, কাশির শব্দ করে লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, স্লানে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছু গোছানি, বিকালে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর? দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বললো না। লাহারি ঘরের দিকে তাকালো, দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করছে ব্যথা। চিত্রা হাত ঘুরে পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমে পড়লে? লিখন কিছু বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, আগামী মাসে ওর 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা? পদ্মজা শ্রেণী বেশিরভাগ বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রার কথায় আগ্রহ করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হবে? বছরের শেষ দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদের বিদায় দিতে এসেছিল। দলটা 3-4 জনের চরিত্র সমস্যা থাকলে বাকিরা ভালো। হেমলতার সাথে মিশছে খুব, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে লাহারি ঘরে ঢুকলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজা কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটি চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণ চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করে সে হতভম্ব। বীর পায়ে হেঁটে আছে। পদ্মজা সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখে পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে, কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তিতে নিঃশ্বাস অস্বস্তি, চোখ দুটো স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন? পদ্মরে খুব ব্যথা? পদ্ম অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন, কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকাচ্ছিস দুজনে? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজা চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আর শক্ত করে চেপে ধরল। কি লেখা আছেন না? এই চিঠি হাতছাড়া করবে না সে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে জিজ্ঞাসা করলেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবলো, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যে বলতে কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে, মনে হচ্ছে ঘাপলা আছে, নাকি তার সন্দেহ, মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকালে ঘটে যাওয়ার ঘটনা তাকে ঘোরাচ্ছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছে না, তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে। অজানা অচেনা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল। তিনি ঠিক খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন?
মোর্শেদ চমকালেন অপ্রস্তুত হয়ে। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলে বোধহয় বেমানার লাগতো। মোর্শেদ বিব্রত কণ্ঠে বলল, হে আমারে কি ত্যাগ করবে? আমি হেরে সাইডে দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারটা নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসারে এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরে পশম দাঁড়িয়ে গেল। এই খবর হেমলতা জানে। এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দায় রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দায় রুমে তিনি। বিয়ের 1 বছর পর জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা 12 নারী, আর একজন 12 নারী মেয়েকে সমাজ কিছুতেই মারবে না। মোর্শেদের বাবা মিয়া মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়ার নামে একজন 12 মেয়েকে ছেলের বউ হিসাবে মানতে আপত্তি। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছেন, সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত ঠান্ডা স্বভাবের হেমলতাকে বুঝে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজ ওঠার 7 মাস চলেছিল। এরপর পড়াটা আর হলো না। জীবনের মোড় করুণভাবে পাল্টে গেল। পরদিন সকালে স্কুল রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল, পদ্মা হতে দিল না। শেয়ানা 2 মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেলবে, ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত হলো। চিঠি তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে জান নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পর দ্রুত ফিরবেন, পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত, আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা খোল না। লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কিসের কথা পূর্ণা? আচ্ছা মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণার পাশে এসে বসলো। দুজনে মনোযোগ দিয়ে চিঠিতে, প্রিয় পদ্মফুল, আমি ভেবেই উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকের তোলপাল উঠছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখে থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠটালে, এটুকু মিথ্যে বলিনি। সেদিন শুটিং সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতে বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশির অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকে। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণ গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অপচারে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না বোকা বলছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, তবু সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবে না। আহত মন 2 পা পিছিয়ে আসে। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি, তাতে এটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন সহ। পদ্মজার মিশ্রিত অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে, ভুরু উঁচিয়ে পদ্মজাকে বলে, আপারে লিখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখছি। পদ্মজা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না।
পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকে করবে, আর কিছু বলিস না। পদ্মজা মিনমিন করে বলল। পূর্ণা শুনল না, সে অনবরত কথাই বলে যাচ্ছে। আমার ভাবতে কি খুশি লাগছে আপা, নায়ক লিখন সহ আমার বোনের প্রেমে হাবুডাবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবি না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলে, কীভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো। বয়ে ধুকপুক করতে কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুণিগুণে 3 নম্বর সিঁড়িতে, নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিন রাত পড়তে হচ্ছে নিয়ম করে, প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতির সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি নিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখন কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরভাবে জেঁকে বসে থাকে ভালোবাসার অনুভূতি বৃত্তি নিয়ে। পূর্ণা আসল শীতের চাদর মুড়ি দিয়ে 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমে লাহা হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে। আপা। পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপর আবার উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল, না, আমার কিছুই হয়নি। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, এদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এজন্য শরীর এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না? আচ্ছা। দুজনে নদীর ওপারে চোখ রাখলো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকলারিতে এলাকা মুখরিত। এপার থেকে ওপার শব্দ শোনা যাচ্ছে। কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি। আয়, দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখলো সকালে ঘন কুয়াশার ধকল চাদরে ঢাকা নদীর ওপারে। পাখি ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটি পাখি ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের ভুলেও ধরা উচিত নয়। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসছে। প্রান্ত চুপসে গেল। এরপর মেয়ে গলায় বলল, আচ্ছা ঠিক আছে। তোরা এখানে কি করিস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জনে ফিরে থাকালো। প্রান্ত হাসি মুখে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেয়। এরপর বলে, তোর মায় আমার লগে কাইজা করব। আমারে আমি বলবো, আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যাবো। পদ্মজার চোখ দুটি জলজল করে। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছে। ছেলে নাই বলে হয়তো। প্রতিটি বাবা মায়ের একটি ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টি মেয়ের জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেনি, তবে মনে মনে খুব একটা ছেলে চাইতেন। প্রান্ত যখন প্রথম আনা হলো, মোর্শেদ খুব রাগ হয়। ভিক্ষুকে ছেলে বলে। সময়ের সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই, মোর্শেদ আর প্রান্তের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাই, আর 2টার লাইয়া চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনে চমকালো। অনাকিন্ত কিছু ফেলেও মানুষের কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থা তাই হলো। খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গিয়েছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে বসন্ত চলছে। ঢোক গিলে ঝটপটে উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলো সেই কাঁপা গলা। গত সপ্তাহে রমেজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছিল। আনন্দপুরের শেখি তুলকারাম ছেলেকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়া হয়েছে পুরো আনন্দপুর। আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস। মোর্শেদ পদ্মজাটাকে নিয়ে দোটানায় ফুটে। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকালে কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ।
প্রেমা খেজুরের রস দেখে মাকে বলল, আম্মা পায়েস খাবো। আচ্ছা খাবি? সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির উপর সূর্য নির্মল আলো ছড়িয়ে পড়েছে। সূর্যের আলোর কোনো তেজ নাই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠোনে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারকেল গাছে উঠছে। পায়েসের জন্য নারকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করলো, আজকে সোমবার? পূর্ণ কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বলল, আজ তো সোমবার, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিল গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতে, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এজন্য দেখেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা তুইও যা। 2 বোন বাড়ি থেকে বের হলো। সূর্য উঠলে কনকনে শীতটাও রয়ে গেল। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে এই সোয়েটার পেল, আবেগ লুকোতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরে অনেক রাত্রিতে পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলি কি সুন্দর। পদ্মজা হাসলো। সামনে কটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশের ক্ষেত ধানের ক্ষেত। ধান গাছের ডগায় ডগায় বিন্দু শিশির জমে থাকা শিশির রোদের আলো ঝিকপিক করছে। অনেক হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচে উঠল, আপারে লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস থমকে গেল। মুহূর্তে বুকের মাঝে শুরু হলো তাণ্ডব। পূর্ণা দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এগিয়ে আসছে। পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কা চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্ত না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হলো, কিন্তু এ নিয়ে রাগ করলো না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। চাহিনি অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে গেছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দ ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেঁকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে প্রাণে পণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা, বিষাদের প্রতিমূর্ত শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে যাচ্ছে। লিখন আর এগোয়নি। পালাতে দিল পদ্মজা। মগা বলছে পদ্মজার লোক সমাজে ভয় করে, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এপথ দিয়ে বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্ক ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিন গলা পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলে, আমার ভয় হচ্ছে, উনি মাঝপথে দাঁড়িয়ে আছেন। পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথা বাড়ালো না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন সাহুকে পাত্তা না যাওয়ার জন্য পূর্ণা খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবর মাথা নিচু করে আছে, তাই লিখন সাহুকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগের থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে। ভাবে লিখন যখন আপার সামনে এসে দাঁড়াবে, কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি। অন্য ঘুমটা নিয়ে অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে সর্বাঙ্গ কম্পন ধরে। লিখন পাশ কাটায় সব পুরুষেরই একটু কণ্ঠ ডেকে ওঠে, পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন 2 পা এগিয়ে আসলো। পূর্ণার ঠোঁট টিপে সেই দৃশ্য দেখছে। লিখন উৎসুক হয়েছে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে এলো। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা আপনার আগে চিঠিটা প্রতিদিন পড়ে। লিখন ঠোঁট দুটো হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমক দিল, কি কথা বলেছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবছিস না? পদ্মজা কাঁদো কাঁদো স্বরে। পূর্ণা চুপসে গেল। সত্যি কি বেশি করে ফেললো? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসলো। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহিড়ি ঘরে ডান দিকে হেঁটে যায়। 2 মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটো ছোটোখাটো ক্ষেত করেছে। লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দা দিয়ে উঁকি মারেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটার কি জন্য ত্যাগের শিকার হলো? জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করে না। তবু এতটুকু বোঝেন মোর্শেদ বাইরের ঘর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে
তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলে, তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেন না। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যেখানে আসলো। টমেটো ছিটতে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে কেন এসেছিলেন তিনি, কি বলতে চেয়েছিলেন, জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে ওঠে। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলে, বল। রাগ করবে না তো? পদ্মজা ছোট ছোট চোখ করে বলল, বল, করবো না। পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়া দিয়েছে। পদ্মজা ছো মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ করলো। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে আছে, কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো, প্রিয় পদ্মফুল। 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটপটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের আনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতি কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার বাবা আর মাকে নিয়ে তোমার মায়ের কাছে যাব। ওনার কাছে অনুরোধ করবো তোমার পড়া শেষ হলে যেন তোমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তা হচ্ছি, আমি গুছিয়ে লিখতে পারছি না। আজ কয়েকটা চিঠি লিখেছি, একটা মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন সহ। বাড়ির সবাই ঘুমিয়ে পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক, গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু পড়েছে। এরপর ভোরের টিনের আলো শিশির কণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো পড়বে। গা হিম করে ঠান্ডা, তা উপেক্ষা করে পদ্মজা সাদা কলম তুলে নিল। সাদা কাগজে অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজর নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসলো। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনা ছুঁয়ে পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানলায় বাড়ি ফিরে এলো। এরপর আবার নতুন করে লিখলো, আমার আম্মা যা চান তাই হবে। পড়াশোনা নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টি চিঠি, 2টো লিখনে, একটা তাল লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। সামনে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না, সব কিছু অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশা পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে এসে নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকা। লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠে চমকালো। পালানোর মতো শক্তিটুকু পায়নি। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্য করে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনূস পড়ছে, ভয়ে বুক দুরুদুরু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জগতে নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটতে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখলো। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা খুলে হাতে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেলে ও শুধু। লিখন মুখে বিষাদের ছায়া নেমে আসা। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কী আছে তা জানার জন্য, তবে তা প্রকাশ করলো না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজার চোখ তুলে তাকালো, বিষণ্ণ ভরা কণ্ঠ বলল, সেদিন আমার লেখা প্রথম চিরকুটটা কুটি কুটি কেন করেছিলে জানি না, ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন জানি আমি কথা দিয়ে যেতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসলো। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বলেছিলেন? পদ্মজা তুষারের দিকে তাকালো। এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা বলল? তুষার চমকালো। হেমলতা নামে মানুষটা সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতক শব্দটা যায় না। পরপরে নিজেকে সামনে নিল। এমন কাজ শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করলেন, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিলেন না, ফ্লোরে শুয়ে পড়লেন। চোখ বুঝলো। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছুই বলবে না, সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে, চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরির মিশ্রণে
কয়েকটি দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়লো ফাহিমাকে। ফাহিমা কাছেই ছিল, ছুটতে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরছেন? ফাহিমা চট করে বললেন, না স্যার, প্রথম থেকেই গলায় দাগ ছিল ওগুলো। প্রশ্ন করেছি। মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেললো। হাজারটা প্রশ্নে মাথা ভনভন করছে, মস্তিষ্কে শূন্য। পদ্মজা যতটুকু বলেছেন তার পরবর্তী 7 বছর কী কী হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে অন্য আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরের ব্যথা, তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদ বলল, বেদনা লইয়া রান্দা লাগবে না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তো সে রাঁধুক। শেষ অবধি হেমলতার হার মারল। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসাবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো। বলল, আম্মা রান্না শেষ। শুকনো মুখ তুলে তাকালো হেমলতা। বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না 3 জনের নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো। মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করে না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মিছেও হাসলেন, বললেন, কিচ্ছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলা বললেন, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠেই পেলেন। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোয়াচ্ছে। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলেন। আব্বা ডাকতে গিয়েও গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকলো, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছুটা ধপাস করে পড়ল। পদ্মজা স্থির করে মিনমিন গলায় বলল, আম্মা বলছে অলিদের নিয়ে আসতে। রান্নার শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পরে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। অনুভূতি থমকে যায় গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সেদিকে তাকালো। তখনই হেমলতা বলে, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে, জালে দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো, পায়ে হাত দিলে টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বলে, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান। এরপর বলেন, তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজের মন্ত্র দেওয়া মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণ ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজের স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়ল। আর সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ পড়েছে, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের স্থায়ী, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছেন। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালো। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার উপক্রম হলো। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করলেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ফুলে ফেলল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চায়নি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বেরোন। শরীরে শান্তি এসেছে। পূর্ণা বরাবরই ভর্তা করেছিল। পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল, নিশ্চয়ই ঘাটে বসে আছে, প্রান্ত তো নাই। হেমলতাকে পূর্ণা জিজ্ঞাসা করলো, পূর্ণা প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দেবে। এরপর ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না আম্মা। জানিস নাকি প্রেমা প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমি ঘাটে ছিলাম, প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বলল, কোন মুখে বলছিস জানিস না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়িনি, দুইটা এই কথা বলেও নাই, বসে বড়ই ভর্তা খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। প্রেমা হেমলতার ধমককে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কুগাইছে। তিনি রেস্ট রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, বেরোচ্ছি আমি, সাবধানে থাকিস। দুজন লোক প্রস্তাব নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা।
এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে চান, বুকটা হাহাকার হয়ে ওঠেন। তিনি ছুটতে আসেন, প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে। একজন লোক বলেন, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইল লাগছিল, এই ছেঁড়ায় পাথর দিয়া এটা মারছে আর ফাটাই গেছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল। চেঁচামেচি শুনে এগিয়ে আসে। প্রান্তকে এমস্ত অবস্থা দেখে লোক দুটিকে তেজ নিয়ে বলেন, কোন কুত্তার বাচ্চা আমার ছেঁড়ারে মারছে? কোন বান্দির ছেঁড়ার এত বড় সাহস? মোর্শেদের উত্তরে অপেক্ষা করলো না, প্রান্তকে নিয়ে ছুটে গেল বাজারে। হেমলতা রয়ে গেল বাজারে। বাজারে হাট বসছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি, দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতা ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উঁকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষা কেন্দ্রের পাশে মোর্শেদের মামার বাড়ি। মামা নেই, মামা তো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানে 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তনিককে নিয়ে বাড়িতে রয়ে গেল। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আরেকজনের বয়স হয়েছে অনেক। ছেলে মেয়ে বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করেন, পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটির বাড়িতে আছে তার নাম আকবর হোসেন। 60 বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নাব বয়সের খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থেকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পেরেছে, পরীক্ষাও ভালো দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করছে। শীতল প্রকৃতির লোক তিনি, নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিবেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মান লাগে। তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নাবের নকশিকাঁথা খুব পছন্দ, তাই তিনি নকশিকাঁথা সেলাই করছেন। যতদিন পদ্মজা পরীক্ষা দেন ততদিন হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অব্দি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেনি। পদ্মজা পাশে বসে জিজ্ঞাসা করছেন, পদ্ম কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছে জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিল। এরপর বলে, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলায়। কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারতেছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার না খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিম মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হেমলতা কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেল। তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে। চারিদিকে একেবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, সঙ্গে হুইসলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে আসছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজ আসছে, কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিন স্বরে বলল, পরীক্ষা তো কোনো দিন পর। হেমলতা খোলা চোল মুঠোয় নিয়ে হাত খোপা করলেন। এরপর বলেন, কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান করলো যে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখলেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে চিপছে। পদ্মজা ছাদে যাবি? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হয়। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। হেমলতা আবার বলল, যাবি? পদ্মজা টেবিল থেকে উৎফুল্ল চিত্তে ছুটে এলো। বলো, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসনকুঞ্জ। বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব না। মামি সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। ছাদের পায়ের শব্দ মোহময় ছন্দ করে তুলে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চরৎকার। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, আম্মা, এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি এই সিংহাসন আবিষ্কার করছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করছেন, ঠিক পদ্মজার মতো করে। আকবর হোসেনের উত্তরে হেমলতা পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছে ছিল
বাড়ির ছাদে একটা সিংহাসন করান। শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন। দিন রাত রাখে রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকেন। মৃত্যুও হয় সিংহাসনে ঘুমন্ত অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইলেন। যে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, ময়ূর সিংহাসন, সিংহাসনে যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের, আরও বেশি হবে। হেমলতা বলেন, মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেনি। হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকে পাশে এসে বসান। পদ্মজা আসলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করছিস, বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনে বসেন। পদ্মজা ঠোঁটে হাসি ফুটিয়ে আবার হারিয়ে গেল। বলল, আরেকটু বাকি। কি বাকি? বাম পায়ের উপর ডান পা তুলে রানীর মতো করে বসো। হেমলতা বিরক্ত নিয়ে উঠে পড়েন। পদ্মজা বলেন, পাগলের পরাগ শুরু করেছিস? পদ্মজা নাছরবান্ধা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নইলে আমি কাঁদবো। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ, প্রতিটি মানুষের ভেতরে আহ্লাদের ইচ্ছে কষ্ট ঠেলে ঠেলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজেই আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলস ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামের সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনের রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজার কেমন কেমন অনুভূতি হয়, বুকের ভিতর ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনা রাজ্যের রাজরানী হেমলতা, আর তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোটায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হিরে মুক্তোর অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবনের এই সাহসী নারীকে দেখতে কত শত মানুষ ভিড় জমেছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পেটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার হচ্ছে। তারা যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসলো, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। এরপর আক্ষেপ স্বরে বলল, আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদেরকে ভালোবাসতো, সম্মান করতো, মুগ্ধ করে দেখতো। হেমলতা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ তার প্রতিকূলে থাকলো কেন? পদ্মজা ছোট থেকে সমাজে কারো মেয়ের সাথে মেশার অধিকার পেল না। তিনি বলেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা বা না এনে মৃত্যুর ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও ভয় পায়। যারা দুঃসাহী করেছে তারা যেন বিবেক বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলা যায় না। তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখ আর অবহেলায় তো গেছে আম্মা। হেমলতা কিছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজা বলেন, আমার মেয়ে তিনটি আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা দুজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নেই। এজন্য মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। তখন আমার অনেক কিছু পাওয়ার হয়। পদ্ম আশ্বস্ত করে, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দিব না। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেয়। নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখপাখালি ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে চাঁদ, অগণিত তারা। আকাশের তারায় পরিবারটি একটি কালো গলিচার মতো। হেমলতা বিভ্রম নিয়ে বলল, সমাজের সাথে আমাদের সখ্যতা কখনো হয়ে ওঠেনি। কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়ে পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্য ছিল, আমাদের সব ভাই বোনকে পড়িয়েছে। আম্মা আমাকে পড়াশোনাতে বেশি আগ্রহ দেখিয়েছিল। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো, শ্বশুরবাড়িতে তুলকারাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজে কত কটূক্তি, কত কথা হজম করেছে আপা। তখন আমি নামাজে দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ে। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়, আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে, এবাদত বাড়িয়ে দেই, 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলে সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক শুধু তাকিয়েছিল। আমি তো খুশিতে কেঁদেছিলাম। এত সুন্দর এই বাচ্চা এই গ্রামে, পুরো দেশেই বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন দ্রুত এসে ঠেকছিল। ঠোঁট এত লাল যেন
ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। আনন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে লোক দেখতে আসে। এক সপ্তাহ বেশ তোড়জোড়। কি খুশি ছিলাম আমি, সারাক্ষণ তোকে চুমুতাম। রাতে ঘুমাতে ইচ্ছা করতো না, মনে হতো এই বুঝি আমার পরীর মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকম বাকম করতো। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা ছেড়ি, মানুষটা শিমুল তুলা। হেমলতা থামেন, চোখ তার ছলছল। পদ্মজা বলে, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই নাকি তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করলো। বাপ মা কালো, মেয়ে এত সুন্দর হবে কেন? গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেলে হেমলতা কিছু একটা লুকাচ্ছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে? অন্য কোনো কারণ আছে, যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বলেন, একাই হয়ে যায়। তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুরি ঘরে একাই কাটাতে থাকে। তোকে দেখলে মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতেন। আমি অন্য আমি হয়ে যাই, খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন। ফুল গাছ লাগাই। তোর 4 বছর হয়ে বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট্ট শাড়ি পরিয়ে প্রতিদিন মামে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাখতে পোকা ছাদে জ্যোৎস্না পোহানো স্বপ্ন দেখি। আজ পূরণ হলো। আর দুটো ইচ্ছে বাকি, সাগর জলে মামে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটা, আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল হেমলতাকে। তিনি টের পাচ্ছেন পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বলেন, পদ্ম কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না, এজন্য কাঁদতে হয়। আমি সবসময় তোর সাথে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখ, কেমন করে কাঁদছে। পদ্ম চুপ, আর না, মারবো এবার পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটপটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগে সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরী ভাব, তাদের কোলাহলের মস্তিষ্কে ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্ম ঘুমিয়ে পড়ছিস না আম্মা? সেদিন মাঝরাত্রে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা হলো। হানিফের ঘরের পাশ গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কবে জাগে। এরপর আরেকজন লোক আসে। একটু দূরে সরে যাই। গোয়ালঘরটা পিছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ছেড়ে ঘরে ঢুকে দেখি হারিম নেই। তখন হয়তো আম্মা দেখছি, তাই ভাবছে আমি খুন করছি। নানু কেন এমন ভাবলো? হানিম মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না, সময় নিয়ে একটু গোপন সত্যি বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা পান, ভয় পান, সন্দেহ করেন। হেমলতা কণ্ঠ স্বাভাবিক। পদ্মজার চোখে চমকে উঠলেন। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার। দৃষ্টি থেমে গেল। হেমলতা পদ্মজাকে সামলিয়ে নিতে সময় দেন। দূরের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতোই ছিলেন? হেমলতা সম্মানের শিশু মাথা নাড়ান। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান। পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। কয়েক সেকেন্ড পর একটি ছেলের মুখ মিলল, অচেনা মুখ। হেমলতা আগে কখনো দেখেনি। ছেলেটি তাদেরকে দেখে ভরকে গেল।